একজন সাধারণ মধ্যবিত্ত শাড়ি বা চুড়িদার পরা মহিলা যে প্রয়োজনে কতটা ভয়ঙ্কর বা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এই মুভিটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আজকের দিনে মহিলা বা পুরুষ নির্বিশেষে প্রত্যেককে ঠিক যেমনটা হওয়া উচিত তেমনি এই মুভিতে দেখানো হয়েছে। যে জন্য চাই সৎ সাহস, কঠিন যোগাভ্যাস, শারীরিক ফ্লেক্সিবিলিটি আর বুদ্ধিমত্তা। তার জন্য ছেলে বা মেয়েকে শিখতে হবে ক্যারাটে, হতে হবে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। তারপর দেখুন সামনে দুর্বৃত্ত কেমন আপনার থেকে শত হস্ত দূরে থাকে। আমি কথা বলছি 2026 সালের আলোচিত অ্যাকশন থ্রিলার দক্ষিণ ভারতীয় সিনেমা ব্লাস্টকে নিয়ে। ব্লাস্ট মূলত একজন সাধারণ পরিবারের কঠিন সংকল্প এবং ঘুরে দাঁড়ানোর গল্প। বেসিক্যালি এই পরিবারের প্রধান রাজারাম একজন ক্যারাটে মাস্টার। রাজারাম তার মেয়েকে প্রচন্ড শক্তিশালী, সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ একজন নারী তৈরি করতে চায়। বাবার প্রচেষ্টায় মেয়ে হয়েও ওঠে দুর্ধর্ষ ক্যারাটে কুইন। কোনো ছেলে গুন্ডা বদমাস তার সামনে টিকতে পারে না। অথচ তার পোশাক আশাক এতটাই স্বাভাবিক যে কেউ এই মেয়ের পিছনে লুকিয়ে থাকা নারী শক্তিকে চিনতেই পারে না। সব সময় মেয়ে বলে অগ্রাহ্য করে। কিন্তু এই অতিরিক্ত সাহসিকতাই একদিন বাবা মেয়েকে দুর্দান্ত বিপদের মধ্যেও ফেলে। যখন একজন কর্পোরেট প্রধান, যার নাম বরুণ দয়ানন, পাহাড়ের নিচে থাকা অমূল্য খনিজ রত্ন ব্ল্যাক ওপালকে মাইনিং করে বার করবার পরিকল্পনা করে। এর ফলে সেই পাহাড়ের কোলে অবস্থিত একটা ছোট্ট গ্রাম ডোংরি সম্পূর্ণ মাটি পড়ে যাবে জেনেও বরুণের কিছুই যায় আসে না। কারণ ওর কোম্পানি এর আগেও বহু গ্রাম, জঙ্গল, পশু পাখি তার মাইনিং এর জন্য অবলীলায় মেরেছে। বরুণের মেন উদ্দেশ্য মাটির নিচে চাপা থাকা বহুমূল্য রত্ন উত্তোলন করা। তাতে মানুষ মারতে হয় মরবে। এই প্রজেক্ট থেকে 7,000 কোটি টাকার খনিজ পাওয়া যাবে, যার মধ্যে একজন মন্ত্রীকে 1,000 কোটি টাকা ব্ল্যাক থেকে হোয়াইট করিয়ে ঘুষ দিতে হবে। মন্ত্রীকে ঘুষ দেওয়ার জন্য প্রয়োজনীয় টাকা সরাতে বরুণকে সাহায্য করে আরেক কুখ্যাত ঘাতক অ্যাব্রাহাম, এবং অ্যাব্রাহামকে সাহায্য করছে কৃপাকরণ নামের একজন লোকাল গ্যাংস্টার। অন্যদিকে অন্যায়ের মুখে মাথা নত করতে অস্বীকার করায় নীলা ক্রমাগত ঝামেলায় জড়িয়ে পড়ে, যেটা তার বাবার কাছে গর্বের বিষয় হলেও তার মা নীলাভেনির কাছে হতাশার কারণ। যদিও রাজারামের স্ত্রীও ক্যারাটেতে পারদর্শী, রাজারামের ক্যারাটের স্কুল রয়েছে। ওর স্ত্রী নীলাভেনি সেলাই ফোড়াই করে। রাজারামের এক ভাই একটা ওষুধের দোকান চালায়, আর রাজারামের মেয়ে নীলা একটা কর্পোরেট অফিসে চাকরি করে। এটি এমন একটি গল্প যেখানে একদিকে আছে ক্ষমতার লোভ আর অন্যদিকে রয়েছে সাধারণ মানুষের কিং হয়ে ওঠার লড়াই। আজ আমি যে সিনেমাটিকে এক্সপ্লেন করতে যাচ্ছি তার অ্যাকশন দেখলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো চলুন জেনে নিই এই সাধারণ পরিবারটি ওই কুচক্রের সাথে কিভাবে জড়িয়ে পড়লো আর তার পরিণামই বা কি হলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর হাইপ করে দেবার অনুরোধ রইল। আর আমার চ্যানেল ফিল্মসারকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখি 2004 সাল। ক্যারাটে মাস্টার রাজারাম ছোট ছোট বাচ্চাদের ক্যারাটে শেখাচ্ছে। মাঝখানে একটু ব্রেক নিয়ে রাজারাম বাড়িতে এসে খানিকক্ষণ বসলো। ওর স্ত্রী নীলাভেনি সেলাই করছিল। তখনই ওদের একমাত্র ছোট্ট মেয়ে নীলা কাঁদতে কাঁদতে এসে বলল, বাবা, পাড়ার ছেলেরা আমাকে মারলো। রাজারাম বলল, দোষ কার ছিল বেটা? ছোট্ট নীলা বলল, ওদেরই। তখন ওর বাবা বলল, তোমারও তো হাত আছে না? সবসময় মা বাবা তো আর থাকবে না, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যাও, তুমিও ওদের মেরে এসো। নীলা সেই ছেলেগুলোর কাছে গেলেও ওদের মারতে পারলো না, ওর গায়ে তো অত জোরই নেই। তখন নীলা ঠিক করলো যে ওর বাবার কাছে ও ক্যারাটে শিখবে। এরপর শুরু হয় নীলার কঠিন প্রশিক্ষণ। নীলার আগ্রহ আর জেদ ওকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে থাকে। একদিন ও সেই পাড়ার ছেলেদের ডেকে ওদের বেধড়ক পেটায়। ছেলেগুলো প্রথমে অবাক হয়ে যায়, তারপর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। প্রায় দিনই নীলার মায়ের কাছে পাড়ার ছেলেদের মায়েরা এসে কমপ্লেন করে যে, দেখুন আপনার মেয়ে আমার ছেলেকে কেমন মেরেছে। এরপর নীলা কমপ্লেন করার জন্য ছেলেটাকে আবার মারে। নীলাভেনি এর জন্য লাঠি নিয়ে নীলার পিছন পিছন দৌড়ায়। কখনো ওর বাবা তো কখনো কাকা নীলাকে ওর মায়ের হাত থেকে বাঁচিয়ে নেয়। নীলার মায়ের চিন্তা বাড়তে থাকে ওর মেয়ে এরকম দোষী হয়ে যাওয়ায়। ও বারবার বলে, ক্লাস ছাড়া বাইরের কাউকে এভাবে মারো না, কিন্তু কে শোনে কার কথা। একদিন খাবার টেবিলে নীলা ওর কাকাকে বলল, আমাকে ক্যারাটে বাবা শিখিয়েছে, কিন্তু বাবাকে ক্যারাটে কে শিখিয়েছে? ওর কাকা বলল, তোমার দাদু, তোমার মায়ের বাবা।
সেদিনই নীলা জানতে পারলো যে ওর মাও একজন ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন। একদিন একটা দোকানের বাচ্চা কর্মচারীকে কিছু গুন্ডা প্রথমে ভয় দেখায়, তারপর ওকে মারধর করতে শুরু করে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা রাজারাম সেই গুন্ডার হাত ধরে ফেলে এবং তার সাথে থাকা বাকি গুন্ডাদের বেধড়ক মারে। ভয় পেয়ে গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি যাবার সময় পথেই নীলা ওর বাবাকে জিজ্ঞেস করলো যে ওই দোকানের ছেলেটা কি তোমার পরিচিত ছিল? রাজারাম বলল না। নীলা বলল, তাহলে তুমি ওর জন্য লড়াই করলে কেন? রাজারাম বলল, আমার একজন ছোট বোন ছিল। আমি তখন 9 কিংবা 10 বছরের ছিলাম। ওর সাথে একটা অন্যায় ঘটনা ঘটে গিয়েছিল। সেখানে তামাশা দেখার লোকেদের মধ্যে কেউ একটা শব্দও বলেনি। ওদের মধ্যে একজনও যদি আওয়াজ ওঠাতো তাহলে আমার বোন হয়তো আজ বেঁচে থাক। তাই কোথাও কোনো অন্যায় হতে যদি তুমি দেখো তাহলে আওয়াজ তোলো। তার জন্য সামনের লোক পরিচিত হবার দরকার নেই। কিছু ভুল হলে, অন্যায় হলে তার প্রতিবাদ করো, তবেই আমাদের জন্ম নেওয়াটা সার্থক হবে। এর 15 বছর পর আমরা দেখি একটা বাসে একজন বৃদ্ধ মহিলা একজন মন্ত্রীকে ফোন করে অনুরোধ করে বলল, সাইকেল রিক্সা চালিয়ে একটু একটু করে জমিয়ে আমার স্বামী অটো স্ট্যান্ডের পাশে একটা জমি কিনেছিল। মারা যাবার আগে ও বলে গিয়েছিল ওই জমি বেচেই যেন আমি আমার মেয়ের বিয়ে দিই। কিন্তু ওর যাবার পরই সুন্দরমের লোকেরা সেই জমির নকল পেপার বানিয়ে নিয়েছে আর এখন ওটা নিজের জমি বলছে। আজ রাতের মধ্যে যদি আসল পেপার ওদের হাতে না দিই তাহলে আমার মেয়েকে ওরা মেরে ফেলবে বলেছে। আমি এখন ওই আসল পেপার নিয়ে ওদের কাছেই যাচ্ছি। তুমি কি একবার ওদের সাথে কথা বলে দেখবে? মন্ত্রী বলল, সুন্দরমের লোকেরা ভীষণ ভয়ানক। ওরা আসল কাগজ দিয়ে দিলে কিছু করবে না বলেছে তো, তাই কাগজটা দিয়ে দাও। ফোন রাখার পর সেই মন্ত্রী তার বন্ধুকে হাসতে হাসতে বলল, আরে সুন্দরম আমাকে 10% কমিশন দিবে বলেছে আর আমি ওই বুড়ি মেয়েটাকে হেল্প করে যাব। এখন সেই বৃদ্ধ মহিলার সামনের সিটে বসেছিল নীলা। ও মহিলার সমস্ত কথা শুনলো। তারপর সেই বৃদ্ধার পিছু নিয়ে সুন্দরমের আড্ডায় গিয়ে পৌঁছালো। তারপর প্রথমে একটা লোককে এমন মারলো যে লোকটা সোজা সুন্দরমের সুন্দর কাঁচের টি টেবিলটায় গিয়ে পড়লো। সুন্দরম বলল, এই তোকে এভাবে কে মারলো? লোকটা আঙুল তুলে নীলার দিকে ইশারা করে। প্রথমে সুন্দরম নীলাকে দেখে হাসে। তখন নীলা তার ওড়নাটা কোমরে বেঁধে ওখানে থাকা সমস্ত লোকেদের হাত পা কোমর ভেঙে দেয়। এবার সুন্দরমের মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না। ও বলে, কি চাও তুমি? নীলা বলল, এই বৃদ্ধার জমির পুরনো নকল কাগজপত্র ছিঁড়ে ফেলো আর ওর জমি কোনোদিন হাতাতে যাবার চেষ্টাও করো না। সুন্দরম হাত জোর করে বলল, ঠিক আছে, তাই করছি। অন্যদিকে সোশ্যাল এনভায়রনমেন্টের কার্তিকেয় তার রিসার্চ করা ডেটা থেকে জানতে পেরেছে একটা কেমিক্যাল ফ্যাক্টরির ব্লাস্টে 47 জন ওয়ার্কারের মৃত্যু হয়েছে। গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে ওই জায়গাটা মানুষের বসবাস করবার যোগ্য নয়। সেই জায়গাটাকে কয়লা খাদানের জন্য একটা প্রাইভেট কোম্পানি লিজে নিয়েছে, টেক্সাস মিনারেল প্রাইভেট লিমিটেড। কার্তিকেয় জানতে পেরেছে যে এই ব্লাস্ট ইচ্ছাকৃতই করানো হয়েছে। এছাড়াও পুরো মুম্বাইয়ে 5 বছর এই কোম্পানি যতগুলো প্রজেক্ট হাতে নিয়েছে ওগুলোর মধ্যে বেশিরভাগই এমনি ইনসিডেন্ট হয়েছে। এরা মাইনিং এর জমি পাওয়ার জন্য যা কিছু করতে পারে, গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়ে ওরা জমি হাতিয়ে নেয়, এমনকি জঙ্গলও ছাড়ে না। হাতি সমেত অন্যান্য বন্য প্রাণীদের অবলীলায় মেরে ফেলে। এই পুরো সিস্টেমের পিছনে কেবল একজনই লোক আছে, বরুণ দয়ানন্দ। ওই কোম্পানির পরের টার্গেট হলো ডোংরি বলে একটা পাহাড়ের 1500 ফিট নিচে থাকা বহুমূল্য ব্ল্যাক ওপেল, যার ওয়ার্ল্ড বাজারে রেকর্ড প্রচন্ড হাই। এটার মার্কেট ভ্যালু 7,000 কোটি টাকা। কিন্তু এই ডোংরিতে 800টা ঘর রয়েছে যারা চাষবাস করে নিজেদের জীবন যাপন করে। কিন্তু সেই পাহাড়ের 1500 ফিট নিচে যখনই ড্রিল করা হবে তখনই তার প্রেসার আর ভাইব্রেশনের জন্য সেখানে ল্যান্ডস্লাইড হতে পারে, যার জন্য সেই ডোংরি বস্তি পুরো ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে বরুণও এই কার্তিকেয়র ব্যাপারে সমস্ত খবর নিয়ে রেখেছে। ও জানে যে এর কাছে আমাদের কোম্পানির সমস্ত ইল্লিগ্যাল ডেটা রয়েছে। এই লোক যে কোনো সময় বিপজ্জনক হতে পারে, এর ব্যবস্থা করতে হবে। অন্যদিকে নীলা একটা কর্পোরেট কোম্পানিতে আজ জয়েন করলো। প্রথম দিন অফিসে বেশ ভালোই কাটলো নীলার। তারপর ও বেশ কিছুক্ষণ ওর কাকাকে মেডিসিন শপে হেল্প করলো। নীলা ওর বাবার ক্যারাটে ক্লাসেও হেল্প করে, মাঝের মধ্যে বাচ্চাদের শেখায়। ওদিকে রাজারাম বাড়ির বাইরে বাচ্চাদের টয়লেটের জন্য আরেকটা বাথরুম বানাচ্ছে, যার জন্য মিস্ত্রিরা একটা বিশাল গর্ত খুঁড়েছে।
আর অন্যদিকে টপি বলে একটা লোক খাবারে নুন কম হয়ে যাওয়ার কারণে তার বউকে খুবই মারধর করে। এই লোকটা সদ্য জেল থেকে ফিরেছে, হাতে টাকা পয়সা নেই, তাই একটা গ্যাংয়ে ঢুকতে চাইছে। ওর একজন বন্ধুকে ফোন করে টপির লোকাল গ্যাংস্টার কৃপাকরণের গ্যাংয়ে ঢুকিয়ে দেবার কথা বলে। অন্যদিকে নীলা অফিসের যে কম্পিউটারে রোজ বসতো, আজ একটা লোক এসে বলল তুমি আজ থেকে ওই কম্পিউটারটার সামনে বসবে, বস বলেছে। আসলে ওই কম্পিউটারটা বসের কেবিনের সামনে, বস ভিতর থেকে বসে জানলা দিয়ে নীলার দিকে কুদৃষ্টি দিতে পারবে, তার জন্যই এই ব্যবস্থা। এদিকে বরুণ দয়ানন্দ তার এই নতুন প্রজেক্ট সাইন করানোর জন্য গেল একজন মন্ত্রীর কাছে। মন্ত্রী যখন শুনলো এতে ডোংরির মানুষরা মারা যাবে, তখন মন্ত্রী 7,000 কোটি টাকা থেকে 1,000 কোটি টাকা হোয়াইটে ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলল, তাহলেই ও সাইন করবে। এই কাজে রিস্ক আছে তো তাই। বরুণ ওর অ্যাকাউন্টেন্ট গিরিশকে ডেকে বলল আমাদের কোম্পানির অ্যাকাউন্টে কত টাকা আছে? গিরিশ বলল 726 কোটি টাকা। বরুণ বলল আমাদের যতগুলো মেন শেয়ারস আছে সেগুলো বেচে দাও, সমস্ত ব্ল্যাক মানি বার করে দাও। তারপর বরুণ আব্রাহামকে কল করলো। এ আরেক কুখ্যাত সাইকো, মশামাছির মতো মানুষ মারতে পারে। আব্রাহাম ফোন তুললে বরুণ বলল 1,000 কোটি টাকা হোয়াইটে মন্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ডিল আমার জন্য, তাই তোমাকে দরকার। আব্রাহাম বলল ঠিক আছে, হয়ে যাবে। তারপর বরুণ লোকাল গ্যাংস্টার কৃপাকরণের সাথে কথা বলল একজনকে মারতে হবে, সোশ্যাল এনভায়রনমেন্টিস কার্তিকেয়, ওর ব্যাপারে সমস্ত ডিটেলস আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। কৃপাকরণ এই কাজের দায়িত্ব ওর ছোট ভাইকে দিল। কৃপাকরণের ভাই ওর লোকজনদের নিয়ে গিয়ে কার্তিকেয় সমেত ওর স্ত্রী এবং ছোট্ট বাচ্চা মেয়েকে কেটে কুচি কুচি করে দিল। অন্যদিকে আব্রাহাম এক ট্রাক ভর্তি টাকাকে জলের ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। তারপর প্রায় 50 জন লোক মিলে সেই টাকাগুলো গুনে নেয়। এরপর একটা লোক আব্রাহামকে বলল গুনে নিয়েছি, সব ঠিক আছে। তারপর একটা 100 টাকার নোটের ফটো তুলে লোকটি বলল এই 100 টাকার নোটটা নিয়ে তুমি দুবাই যাও, আর ওখানে সিগার স্ট্রিট নাম্বার 14-এ যে লোক আছে তাকে নোটটা দিয়ে দেবে। ওরা 1,000 কোটি টাকাকে হোয়াইটে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। আব্রাহাম বলল আর ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা কই? লোকটা বলল আমি শুধু মিডিয়েটরের সাথেই কথা বলবো, আজই মেন ডিলারের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। মেন ডিলারের কন্ট্যাক্ট কারোর কাছেই থাকে না, এই সিরিয়াল নাম্বারের অরিজিনাল নোটটা দিলেই তোমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এদিকে আজ নীলা অফিস থেকে বাড়ি ফেরার পথে ওর ক্যাবে চাপলো সেই অফিসের লোকটা। বলল আমি ঘর চেঞ্জ করে নিয়েছি, আজ থেকে আমি তোমার ক্যাবেই যাব। দিয়ে মাঝ রাস্তায় লোকটি নীলার জাঙ্গে হাত রেখে বলল তোমাকে এরপর থেকে এত কম বেতনে আর কাজ করতে হবে না, তোমার যাতে জলদি প্রমোশন হয় সেটা আমি দেখে নিই। এখানে কে কতটা কাজ করে সেটা ইম্পর্টেন্ট নয়, কে কতটা কাজে আসে সেটা ইম্পর্টেন্ট। নীলা ড্রাইভারকে বলল ড্রাইভার আঙ্কেল গাড়িটা একটু সাইডে দাঁড় করাও তো। ড্রাইভার গাড়িটা সাইডে দাঁড় করিয়ে বলল দিদি আপনি এখান থেকে হেঁটে এতটা যেতে পারবেন না। নীলা বলল আমি যাচ্ছি না, এই লোকটা যাবে। বলে গাড়ির ভিতরেই এত মারলো লোকটাকে যে ঘাড় নিয়ে লোকটা আর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। তারপর লোকটাকে ওই অবস্থাতেই মাঝ রাস্তায় নামিয়ে নীলা চলে যায়। ওদিকে নীলার কাকা দুদিনের জন্য মহাবালেশ্বর গেল, তাই দোকানের দায়িত্ব এখন নীলার উপর। নীলার মা এসে ওর স্বামীকে বলল নীলার জন্য একটা ভালো সম্বন্ধ এসেছে, ছেলেটা এনএলসি তে কাজ করে। ওরা গীতার বিয়ের অ্যালবামে নীলার ফটো দেখে ওকে পছন্দ করেছে। রাজারাম বলল এই তো সবে মাত্র কদিন হলো ও জব জয়েন করেছে, এরই মধ্যে বিয়ে বিয়ে করছো, কাজটা তো ওকে কদিন করতে দাও। নীলার মা বলল কথাবার্তা বলতে বলতেই 2-3 বছর লেগে যাবে, আমাদের 3 জনের যদি ছেলেকে পছন্দ হয় তাহলেই বিয়েটা দেব। রাজারাম বলল না, শুধু নীলার যদি পছন্দ হয় তবেই বিয়ে হবে। নীলাভেনী ওর হাজবেন্ডকে বলল তুমি আর ওকে মাথায় চাপাও না, রোজ রোজ যদি ও এভাবে মারামারি করে ঘরে ঢোকে তাহলে আর ওর বিয়ে দেওয়াটা মুশকিল হয়ে যাবে। অন্যদিকে অফিসে ওই ছেলেটাকে দেখে আরেকটা ছেলে বলল কাল তোমাকে নীলার সাথে দেখলাম, খুব দারুণ মেয়ে, আমাকেও একটু চান্স দাও। এই লোকটি কাউকেই বলেনি যে নীলার কাছে ও মার খেয়েছে, কি লজ্জার ব্যাপার। তাই ও বলল হ্যাঁ তুমি একবার চান্স নিয়ে দেখতেই পারো। পরদিন সেই ছেলেটিও ঘাড়ে ব্যান্ডেজ নিয়ে অফিসে এলো। এরপর থেকে অফিসের সব ছেলেরাই নীলাকে এড়িয়ে চলে, কারণ ক্যাব ড্রাইভার সবাইকে আসল ঘটনাটা বলে দিয়েছে। অন্যদিকে পিরাম্বর স্টেশনের ওসি
কে অরুণাগিরি একটা অল্প বয়সী ছেলেকে রাস্তায় তার স্কুটি সমেত আটকেছে। ছেলেটা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। ছেলেটি বলল, এই ফার্স্ট টাইম স্যার, এবারের মতো ছেড়ে দিন, আর কোনোদিন হবে না। কি ভেবে অফিসার ওর লাইসেন্স দেখে ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি স্কুটি স্টার্ট করেই একটা কারকে ধাক্কা মারে, আর কারটা একটা বিদ্যুতের পোলে। এই কারের ভিতরে ছিল সেই দুর্ধর্ষ সাইকো আব্রাহাম। প্রচন্ড ধাক্কায় ও অজ্ঞান হয়ে গিয়েছে। পুলিশ ফোর্স সমেত সেই অফিসার আব্রাহামকে হসপিটালে ভর্তি করে। কেউ চেনেই না আসলে এই আব্রাহাম লোকটা কে। ভর্তি করার পর বরুণের কাছে খবর পৌঁছে যায়। এখন আব্রাহামের কাছে সেই 100 টাকার নোটটা ছিল, যেটা ছাড়া কোনো কাজই হবে না। তাই বরুণের কাছে আব্রাহাম খুবই ইম্পর্টেন্ট। ও ওর লোক পাঠালো হসপিটাল থেকে আব্রাহামকে নিয়ে আসার জন্য, কিন্তু এখনো আব্রাহামের জ্ঞান ফেরেনি। লোকগুলো ওকে নিয়ে যেতে এলে অফিসার আব্রাহামের দিকে বন্দুক করে বলে, তোমরা যাবে না একে গুলি করব। গুন্ডাগুলো বলল, আমরা এতজন আছি, তোমার বন্দুকে 6টা গুলি, ওতে কি হবে? তখনই অফিসার আব্রাহামের পায়ে গুলি করলো। গুন্ডাগুলোর কাছে আব্রাহামের জীবনের দাম অনেক বেশি, তাই ওরা বলল, আমরা চলে যাচ্ছি, ওকে কিছুই করবেন না। লোকগুলো চলে গেলে অফিসার বলল, এই লোকটা নিশ্চয়ই কোনো খাস লোক আছে, তাই তো একে নিয়ে যেতে এতগুলো গুন্ডা এসেছিল। এই হসপিটালে পুলিশ ফোর্সের ব্যবস্থা করো, যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। আর এই লোকটার একটা ফটো নিয়ে সমস্ত পুলিশ স্টেশনে ফ্যাক্স করে দাও, এর খবর আমার চাই। এদিকে সুন্দরমের লোক এসে নীলাভেনীকে শাসিয়ে যায় ওর মেয়ের জন্য। তাই নীলাভেনী ওর মেয়ে আর স্বামীর উপর আজ দারুণ রেগে আছে। ও বারবার বলছে লোকের সাথে মারামারি করতে নীলাকে বারণ করো। ওদিকে পুলিশ স্টেশনে অফিসারের কাছে ফোন আসে যে হসপিটালের সমস্ত পুলিশদের কেউ মেরে ফেলেছে। অফিসার হসপিটালে গিয়ে দেখলো সমস্ত অফিসারেরা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এদের মধ্যে শুধুমাত্র একজনই বেঁচে ছিল। ওসি জিজ্ঞেস করলো, ওরা কজন এসেছিল? অন্য অফিসারটি বলল, কেউ তো আসেনি স্যার, যাকে আমরা প্রোটেস্ট করছিলাম সেই সবাইকে মেরেছে। আমরা দেখি যে আব্রাহামের জ্ঞান ফেরার পরই ও সমস্ত পুলিশদের খতম করে দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। তারপর আব্রাহাম সোজা একটা থিয়েটারে যায়, যেখানে কৃপাকরণের লোকেরা ছিল। আব্রাহাম সেখান থেকে বরুণকে ফোন করে বলল, কাল প্রাইভেট জেটের মাধ্যমে আমাকে দুবাইয়ে যাবার ব্যবস্থা করো। বরুণ বলল, ঠিক আছে, কিন্তু যেহেতু আব্রাহাম পুলিশের এতজন লোককে মেরেছে, তাই পুরো পুলিশ ডিপার্টমেন্ট ওকে ধরবার জন্য অ্যাক্টিভেট হয়ে আছে। সারা শহরে নাকাবন্দি করা হয়েছে, তাই আব্রাহাম বাইরে বেরোতে পারছে না। কিন্তু ওর পায়ে প্রচন্ড যন্ত্রণা। একজন ডাক্তারকে ফোন করলে ডাক্তার বলল, ক্ষতস্থান ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যেতে পারে। আমি এখনকার মতো কটা ওষুধ দিচ্ছি, এগুলো খেলে আপাতত ব্যথা কমবে। সেই সময় টপি বলে লোকটা ওর বন্ধুর সাথে এই গ্যাংয়ে ঢুকতে এসেছে। এই গ্যাংয়ে এখনো নতুন, তাই ওকেই ওষুধটা আনতে পাঠানো হলো। আব্রাহাম একটা চাকু টপির হাতে দিয়ে বলল, যদি কেউ প্রেসক্রিপশন চাই তাহলে এটা দেখাবি। যাবি তো যা। টপি গেল সেই নীলার কাকার ওষুধের দোকানে, যেখানে এখন ওর কাকার পরিবর্তে নীলাই রয়েছে। ওষুধের নাম দেখে নীলা বলল, প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দেওয়া যায় না। যথারীতি টপি নীলার সামনে সেই চাকুটা রাখলো। ভাবলো মেয়েটা বোধহয় ভয় পাবে, কিন্তু চাকু দেখে ততক্ষণে নীলার মাথা গরম হয়ে গেছে। কিন্তু সেই সময় ওর মার ফোন আসে। আজই ওর মা ওকে কত বুঝিয়েছে, তাই আর ঝামেলা না বাড়িয়ে নীলা ওষুধটা দিয়েই দিল। কিন্তু টপি ওষুধটা নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎই ওর নজর পড়লো নীলার গলার সোনার চেনটার উপর। আবার ফিরে এসে টপি চাকু দেখিয়ে বলল, ওই চেনটা খুলে দাও। নীলা বলল, না, দেব না। টপি চাকু সামনে নিয়ে গিয়ে বলল, কি বললি, দিবি না? নীলা বলল, না, দেব না। বলেই নীলা চকিতে টপির মাথাটা টেবিলে এত জোরে ঠুকে দিল যে টপি খানিকক্ষণের জন্য চোখে অন্ধকার দেখছিল। তারপর ও আবার চাকু নিয়ে নীলার গলায় কাট বসাতে যায়। তখনই নীলা সরে গিয়ে চাকু কেড়ে নিয়ে উল্টো টপির হাতেই গেঁথে দেয়, আর এমন একটা ধাক্কা দেয় যে টপি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ওর আর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এই মারামারিতে লোকাল লোকজনেরাও জড়ো হয়ে গিয়েছে। চেন ছিনতাইকারী হিসেবে টপিকে থানায় নিয়ে যায়। ওদিকে কৃপাকরণ বারবার টপিকে ফোন করেও পাচ্ছে না। থানার একটা জায়গায় কয়েকটা মোবাইল চার্জে বসানো ছিল, সেখান থেকে একটা নিয়ে বাথরুম যাবার নাম করে টপি কৃপাকরণকে ফোন করলো। টপি বলতে পারলো না যে একটা মেয়ের কাছে আজও বেধড়ক মার খেয়েছে। টপি বলল, পার্কের কাছে ঈশ্বর মেডিকেল বলে যে দোকানটা আছে, ওখানে একটা মেয়ে থাকে। চাকু দেখিয়ে ওষুধ চাইলে ও দিল, কিন্তু লোভে পড়ে আমি ওর সোনার চেন ছিনতাই করতে যাই, আর ধরা পড়ে গিয়ে এখন পুলিশ স্টেশনে। আমি আপনাদের ব্যাপারে কিছুই বলিনি।
মেয়েটা ওর বাবাকে নিয়ে থানায় আসছে এফআইআর লেখাতে। ফোন রাখার পর আব্রাহাম কৃপাকরণকে বলল, ওই মেয়েটা এফআইআর লেখানোর সময় আমার ওষুধের সম্বন্ধে পুলিশকে সব বলে দিলে। ওই ওষুধটা শুধুমাত্র বুলেট লাগলেই তো দেওয়া হয়, আর মেয়েটা তো তা জানে। কৃপাকরণ বলল, তাহলে তো মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না। প্রথমে কৃপাকরণ নীলার ব্যাপারে খোঁজ নেবার জন্য আলী বলে একটা ছেলেকে ফোন করে। আলী আবার ওর একটা লোককে ফোন করলে লোকটা বলল মেয়েটা ক্যারাটে মাস্টারের মেয়ে, কিন্তু সেখানে জোরে গান বাজছিল বলে আলী শুনলো মেয়েটা হেডমাস্টারের মেয়ে। ব্যাস সেটাই জানিয়ে দিল কৃপাকরণকেও। আলী বলল ওদের বাড়িতে টোটাল 4 জন লোক আছে, মা, বাবা, কাকা আর ওই মেয়েটা। কাকা এখন শহরের বাইরে আছে। কৃপাকরণ ওর ভাই সমেত ওর লোকেদের পাঠালো নীলাদের পুরো ফ্যামিলিকে শেষ করে দিতে। ওরা এদেরকেও কার্তিকের বাড়ির মতোই ভেবেছিল। ওরা ভাবলো যে সবটা মিটিয়ে নিয়ে চলে আসবে, তাই কৃপাকরণের ভাই মাত্র 4 জন লোক নিয়ে গেল। কিন্তু প্রথমেই নীলাকে মারতে গিয়ে ওরা ধাক্কা খায়। উল্টে নীলার রূপ দেখে ওরা তো রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। তার সাথে যোগ হয় নীলার বাবা আর শেষমেশ নীলার মা। লোকগুলোকে একে একে মেরে মাটিতে শুইয়ে দেয়। তখনও কৃপাকরণের ভাই আর আরেকটা লোক লুকিয়েছিল। ওরা তো বিস্ফারিত চোখে শুধু আড়াল থেকে দেখেই যাচ্ছে, ভয়ে বেরোতে আর পারেনি। নীলাবেনী বলল, আমি পুলিশকে ফোন করছি। রাজারাম বলল, কি বলবে? আমরা 3টে লোককে মার্ডার করে দিয়েছি। রাজারাম বলল, পিছনে বাথরুমের জন্য যে গর্ত খোঁড়া হয়েছে ওখানে এদের 3জনকে ফেলে মাটি চাপা দিয়ে দিতে হবে। নীলা বলল, আর লুকিয়ে থাকা বাকি লোকেদের কি করব? রাজারাম বলল, একটাকেও এই বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না। শেষমেশ ওরা কৃপাকরণের ভাই আর বাকি লোককেও মেরে সেই গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয়। এদিকে কৃপাকরণ ওর ভাই সমেত সবাইকে সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু সবারই ফোন বন্ধ। হলোটা কি? অন্যদিকে আব্রাহাম ওর পার্সটা খুঁজে পাচ্ছে না। ওই পার্সের মধ্যেই 100 টাকাটা রাখা আছে। পাগলের মতো খুঁজে চলেছে আব্রাহাম। একটা লোক বলল, আমি পার্সটা মাটিতে পড়ে থাকতে দেখেছিলাম, আমি তো ওটা টেবিলে রাখলাম। সবাই খুঁজতে খুঁজতে একটা পার্স পেল, কিন্তু আব্রাহাম সেটা দেখে বলল ওটা কৃপাকরণের ভাইয়ের পার্স। তার মানে ওর ভাই ভুল করে আব্রাহামের পার্সটা নিয়ে চলে গেছে, আর এখন সেই পার্স কৃপাকরণের মৃত ভাইয়ের পকেটে মাটির তলায়। এদিকে কৃপাকরণ আবার আলীকে ফোন করে নীলাদের বাড়িতে দেখতে বলে। আলী দেখলো কৃপাকরণের ভাইয়ের জিপটা নীলাদের বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে রাখা রয়েছে। গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, আর নীলাদের ঘরে সবকিছুই নর্মাল। আসলে টায়ার পাংচার হবার জন্যই গাড়িটা এখানে রেখেই ওরা পায়ে হেঁটে নীলাদের বাড়ি ঢুকেছিল। ওদিকে নীলার বাবা বলল, আর আমাদের এফআইআর করে কোনো লাভ নেই, চলো কেসটা তুলে নি। আলী কৃপাকরণকে ফোন করে বলল, ভাই, আমাদের লোক তো ওদের বাড়িতে যায়নি। ওদের বাড়িতে পৌঁছানোর আগেই আমাদের লোকেদের গাড়িকে কেউ পাংচার করে দিয়েছে আর ওদের তুলে নিয়েছে। আমি এইমাত্র ওই মেয়েটার বাড়ি দেখে এলাম। যদি আমাদের লোক ওদের বাড়িতে ঢুকতো তাহলে তো ওরা এতক্ষণ আর কেউ বেঁচেই থাকতো না, কিন্তু ওরা তো দিব্যি বসে সিরিয়াল দেখছে। অন্যদিকে রাজারাম আর নীলা থানায় যাবার পথে একটা লেক পড়ে। সেই লেকে গুন্ডাগুলোর সমস্ত ফোন ফেলে দেয়। কৃপাকরণ ভাবলো টপির কথা মতো ওসিপাড়া থানার অফিসার হয়তো ওর লোকেদের তুলেছে। কৃপাকরণ ওর আরেকটা লোককে কৌশল করে থানায় গিয়ে দেখতে বলল যে ওখানে ওর ভাইরা আছে কিনা। লোকটা দেখে এসে বলল যে কেউ থানাতে নেই। কৃপাকরণ ভাবলো তাহলে হয়তো অন্য কোথাও রেখেছে। এদিকে থানায় রাজারাম আর নীলা এসেছে কেস তুলে নিতে আর টপিকে ছেড়ে দিতে। ঠিক সেই সময় ওসিকে কৃপাকরণ ফোন করে একটা ভিডিও পাঠায়, যেখানে দেখা গেল কৃপাকরণ অফিসারের ছেলে আর বউকে তুলে নিয়ে গেছে এবং ছেলেটার একটা হাতে অলরেডি চাকু বসিয়ে দিয়েছে। কৃপাকরণ অফিসারকে বলল, আমার ভাইকে কোথায় রেখেছিস বল, না হলে তোর ছেলে বউ বাঁচবে না। অফিসার অবাক হয়ে বলল, কে ভাই? কার ভাই? আমরা তো কাউকেই তুলিনি। কিন্তু কৃপাকরণ অফিসারের কথায় বিশ্বাস করলো না। বলল, তোর থানায় টপি বলে যে রয়েছে ও আমার লোক, ওর কাছ থেকে খবর পেয়ে তুই আমার ভাইকে তুলেছিস, তাই তো? 24 ঘন্টার মধ্যে আমার ভাইকে ফেরত দে। এবার অফিসার টপিকে মারধর করে এই কৃপাকরণের খবর পেল। সেই সাথে থানায় প্রেজেন্ট থাকা নীলা আর রাজারামও শুনলো আজ ওদের জন্য এই অফিসারের ছেলে বউ বিপর্যস্ত।
এখন ওদেরকে বাঁচাতেই হবে। অফিসার কৃপাকরণের ভাইয়ের ফোন ট্রেস করবার অর্ডার দিল সবাইকে। অন্যদিকে বরুণ আব্রাহামকে ফোন করে বলল, আমি ওই মন্ত্রীকে বলেছিলাম কালকের মধ্যেই টাকা চলে আসবে, কিন্তু প্রাইভেট জেট লাইনের জন্য আরেকটা প্রবলেম এসে গেছে, তাই ভাবছি আমার ম্যানেজারকে দুবাই পাঠিয়ে দিই। আমার ম্যানেজার তোমার কাছে যাবে, তুমি ওকে 100 টাকার নোটটা দিয়ে দেবে। আব্রাহাম বলল, ঠিক আছে। ফোন রাখার পর কৃপাকরণ বলল, কিন্তু তোমার কাছে তো নোটটাই নেই, তাহলে তুমি দেবেটা কি? আব্রাহাম বলল, বরুণ যদি সেটা জানতে পারে তাহলে তোমাদের সবাইকে শেষ করে দেবে, আমি দেখছি কি করা যায়। সেই সময় নাসিক কমিশনার মণিমারন এই অফিসারকে ফোন করে বলল, তোমরা যে ব্যক্তির ফটো পাঠিয়ে খোঁজ করছো তার নাম আব্রাহাম। 8 বছর আগে ওই ক্রিমিনালকে ধরবার জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছিল। আব্রাহাম একজন মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনাল। কোনো ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট হলেই ও শুধু বাইরে আসে, ওর কোনো টিম নেই, ও একাই সবটা করে। সেই সময় ইন্ডিয়ার টপ এনকাউন্টার স্পেশালিস্টদের ওকে এনকাউন্টার করার জন্য হায়ার করা হয়েছিল, কিন্তু সেই আব্রাহাম একাই 16 জন এনকাউন্টার স্পেশালিস্টদের মেরে ফেলেছিল। এদিকে আব্রাহাম কৃপাকরণের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ওর ওই 100 টাকার নোটটা চাই। প্রথমে ও নীলার কাকার ওষুধের দোকানে গেল। সেখানে তখন একজন কর্মচারী কাজ করছিল। আব্রাহাম প্রথমে পায়ের ব্যথার ওষুধ খায় এবং তারপর সেই কর্মচারীর মাথাটা ধর থেকে আলাদা করে দেয়। এদিকে রাজারাম আর নীলা বাড়ি এসে বলে, ওই অফিসারের স্ত্রী ছেলেকে কি করে খুঁজবো? রাজারাম বলল, গৌতম বলে একজন পুলিশ আমার কাছে ক্যারাটে শিখছিল না? এরপর রাজারাম সেই পুলিশ অফিসারকে ফোন করে দেখা করতে বলল। তারপর বেরিয়ে গেল। বাড়িতে একাই রইল নীলা আর ওর মা। এদিকে একজন পুলিশ অফিসারকে মেরে আব্রাহাম জানতে পারল কৃপাকরণের ভাইরা পুলিশের কাছে নেই। তাই এবার আব্রাহামের সন্দেহ হলো নীলাদের ওপর। ও সোজা নীলাদের বাড়িতে চলে যায়। দরজা খুলে নীলার মা। দরজার বাইরে থেকে উকি দিয়েই ভিতরটা দেখেই আব্রাহাম বুঝে যায় এরাই কৃপাকরণের ভাইদের মেরেছে। আব্রাহাম ভিতরে ঢুকে আসে। নীলা বলল, এও ওদেরই লোক মনে হচ্ছে, একেও শেষ করতে হবে। কিন্তু মা মেয়ে মিলে তাদের সমস্ত ক্ষমতা দিয়ে লড়বার পরও আব্রাহামকে বাগে আনতে পারল না, কারণ আব্রাহামও একজন ক্যারাটে স্পেশালিস্ট। রাস্তায় রাজারামকে একজন ফোন করে বলল, বাড়িতে এত জোরে টিভি চালিয়েছো কেন? আমাদের অসুবিধা হচ্ছে। রাজারাম বুঝতে পারলো তার মানে বাড়িতে কেউ ঢুকেছে। তাই ও আর অফিসারের কাছে না গিয়ে বাড়ি ফিরে আসে। আর আব্রাহামকে দেখে বুঝতে পারে নীলা এর সাথে পেরে উঠবে না, তাই নিজে লড়াই শুরু করে। কিন্তু রাজারামও ওর সাথে পেরে উঠছিল না। সবাইকে মেরে অজ্ঞান করে দিয়েছে আব্রাহাম। তারপর চাকু দিয়ে নীলার মাকে কাটতেই যাবে, তখনই সেখানে চলে আসে নীলার কাকা ইলঙ্গা। এতক্ষণ আমরা জানতাম নীলার কাকা একজন ওষুধের দোকানদার, কিন্তু সেও ক্যারাটেতে রাজারামের থেকে আরেক কাঠি উপরে তাকে জানতো। এবার আব্রাহামের সাথে শুরু হয় আসল লড়াই। এরপর আব্রাহাম বাধা পায় নীলার কাকার কাছে। নীলার কাকা আব্রাহামের হাত আর পা ভেঙে দেয়। এবার আব্রাহামের আর নড়বার ক্ষমতা ছিল না। ওরা সবাই মিলে আব্রাহামকে বেঁধে দেয়। তারপর জিজ্ঞেস করে, ওই অফিসারের ফ্যামিলিকে কোথায় রেখেছিস বল। আব্রাহাম বলে দেয়। এদিকে আলী কৃপাকরণকে ফোন করে বলে, ভাই একটা ভুল হয়ে গেছে, ওই লোকটা হেডমাস্টার নয়, ও ক্যারাটে মাস্টার। তখনই কৃপাকরণ দেখলো সেখানে এসে গেছে রাজারাম আর ওর মেয়ে নীলা। ওরা দুজনে মিলে কৃপাকরণের বাকি গুন্ডাদের সাবার করে দেয়। তারপর কৃপাকরণকে মারতে যাবে, তখনই বরুণের সেই ম্যানেজার 100 টাকার নোট সেখানে নিতে আসে। ওকেও মেরে বেঁধে ফেলে এরা। তারপর জানতে পারে এই 100 টাকার নোটের মূল্য, আর জানতে পারে এই সবের মাস্টার মাইন্ড বরুণের কথা। রাজারাম ওর ভাইকে ফোন করে বলে 100 টাকার নোটটার কথা। ওর ভাই ইলঙ্গা কৃপাকরণের ভাইয়ের মৃতদেহ মাটির নিচ থেকে তুলে ওর পকেট থেকে সেই 100 টাকার নোটটা বের করে আনে। নীলা জানতে পারে যে এরা প্ল্যান করেছে ডোংরি বস্তিকে ধ্বংস করে দেবার। নীলা ওর বাবাকে বলল, এদের তো ছেড়ে দেওয়া যাবে না বাবা। তাই প্রথমে রাজারাম এদের দুজনকে শেষ করে দিল। তারপর বলল, আর একজনকে মারতে হবে, নইলে আমরা ফেঁসে যাব, তাও কোনো রকম প্রমাণ না রেখে। ওদিকে ওর ভাই বলল, এই 100 টাকার নোটটা কি করব? নীলা বলল, জ্বালিয়ে দাও। রাজারামের স্ত্রী আব্রাহামের সামনে নোটটা জ্বালিয়ে দিল আর আব্রাহামকে জ্যান্ত কবর দিয়ে দিল। তারপর সেই অফিসারকে বেনামি ফোন করে এই জায়গার ঠিকানা দেয়। অফিসার এসে দেখলো যে কৃপাকরণ সমেত সম্পূর্ণ গ্যাং শেষ হয়ে গেছে। ও ওর স্ত্রী আর ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। ওরা জানতেও পারলো না যে রাজারাম আর ওর মেয়ে মিলে এই কাণ্ডটা করেছে। এদিকে বরুণ টিভির মাধ্যমে জানতে পারলো যে ওর ভাড়া করা লোকেরা আর কেউ বেঁচে নেই।
ওদিকে মন্ত্রী টাকা পাঠাবার জন্য তাড়া দিচ্ছে, নইলে মাইনিং করবার অনুমতি বরুণ পাবে না। ওদিকে অফিসার এই এরিয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে বলল, কিন্তু পুলিশ যেখানেই যায় জানতে পারে একজন পুলিশ অফিসার আগেই এসে সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। আসলে এই সিসিটিভি ফুটেজ গুলো বরুণের লোকরা নিয়ে গেছিল। এদিকে বরুণও কৃপাকরণের মার্ডার লোকেশনটা সিসিটিভি ফুটেজে চেক করে, আর একটা রাস্তা দিয়ে এই রাজারাম আর নীলাকে স্কুটি নিয়ে কয়েকবার যেতে আসতে দেখে। এরপর বরুণের সন্দেহ হয়। বরুণ ভাবে এদের দুজনকে তুলে আনতে হবে, কিন্তু তার আগেই রাজারাম আর নীলা বরুণের কাছে এসে দাঁড়ায়। প্রথমে বরুণ ওদের নিরস্ত্র হয়ে লড়তে আসতে দেখে হাসে, আর তারপর নিজে বসে থেকে ওর লোকেদের পাঠায় আর নীলাদের মেরে ফেলতে বলে। কিন্তু যারাই নীলা বা ওর বাবাকে মারতে যায় কেউ বাঁচে না। যেই যায় নীলা আর তার বাবা সবাইকেই শেষ করে দেয়। এবার একা পড়ে থাকে বরুণ। প্রথমে বরুণ নীলার সাথে লড়াই করে, কিন্তু পেরে ওঠে না। তারপর বরুণ বলল, তোমরা কি চাও? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। নীলা বলল, তুমি কি ভেবেছিলে আমরা ওই অসহায় ডোংরি বস্তিকে ধ্বংস হয়ে যেতে দেখবো? এর আগেও তুমি অনেক গ্রাম ধ্বংস করেছো। তোমার মতো মানুষ বেঁচে থাকলে এই পৃথিবীটাই হয়তো কোনোদিন ধ্বংস হয়ে যাবে। আমরা তোমার ওই বহুমূল্য 100 টাকার নোটটা জ্বালিয়ে দিয়েছি, তাই 7,000 কোটি টাকার স্বপ্নটা এবার ভুলে যাও। রাজারাম একটা চপার নিয়ে বরুণের গলায় চালিয়ে দিয়ে বলল, গো টু হেল। অন্যদিকে পুরো পুলিশ ডিপার্টমেন্ট হাজার তদন্ত করেও বুঝে উঠতে পারছে না এদের মারলোটাকে। ওরা একজন সাধারণ ক্যারাটে মাস্টার আর ওর মেয়ের উপর কোনো সন্দেহই করছে না। শেষমেশ অফিসার জানতে পারলো যে বরুণকেও মার্ডার করা হয়েছে, কিন্তু কে মারলো এত বড় একজন কুখ্যাত লোককে? এই প্রশ্নের উত্তর পুলিশের কাছে নেই। তাই গভর্নমেন্ট সিআইডি কে এই কেসের তদন্তের ভার দিয়েছে। এদিকে নীলা তার ওষুধের দোকানে বসে টিভিতে সেই নিউজটাই দেখছিল আর মনে মনে মুচকি হাসলো। আর এখানেই বন্ধুরা কাহিনীটিকে শেষ করা হয়েছে। যদি আপনাদের আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।